রাত যত গভীর হয় তত জেগে ওঠে কিছু অজানা গল্প, গ্রামের অদ্ভুত রহস্য, মানুষের বাস্তব অভিজ্ঞতা আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারে না। স্বাগতম ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ার নতুন সেগমেন্ট পডকাস্ট কথার আড্ডা। আজকের কথার আড্ডার মেন গেস্ট হলো সৌম্যজিৎ সরকার। তার সঙ্গে কি ঘটেছে তার স্মৃতির খাতা থেকেই নয় উঠে আসুক। চলুন আজকে শুরু করা যাক কথার আড্ডার প্রথম এপিসোড। ভৌতিক বা অলৌকিক এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে যদি তুমি জানতে চাও যে আমি এইসব বিষয়ে বিশ্বাস করি কি না, তাহলে আমি বলবো যে এটা প্রত্যেক মানুষের তার নিজ নিজ বিশ্বাসের উপর নির্ভর করে। যেমন কেউ মনে করে যে ভূত আছে, তাহলে ভূত আছে। ঠিক যেমনভাবে কেউ মনে করে ভগবান আছে, তাহলে তার কাছে ভগবান আছে। আবার যদি সে মনে করে যে ভগবান নেই, তাহলে ভগবান নেই। তো সবটাই তার নিজের নিজের বিশ্বাসের উপরই নির্ভর করে। এখন তুমি যদি আমার কাছ থেকে জানতে চাও যে আমার এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না যেটা বিশ্বাস বা অবিশ্বাসের মাঝখানে পড়ে আছে, তাহলে আমাকে স্মৃতিতে একটু হাত ভোলাতে হবে। মানে ছোটোবেলাকার স্মৃতি হাতড়ে আমাকে খুঁজে বের করতে হবে। এবং সেখানে স্মৃতি হাতড়াতে গিয়ে আমার একটা আবছা অভিজ্ঞতার কথা এখনো বেশ মনে আছে, যার কোনো লৌকিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অব্দি আমি পাইনি বা খোঁজার চেষ্টাও করিনি। আমি তো করিনি এবং আমার সঙ্গে যারা ছিল তারাও করেনি। তুমি কি কখনো এমন কোনো জায়গার গল্প শুনেছো যেখানে সন্ধ্যের পর কেউ যেতে সাহস পায় না? হ্যাঁ, হ্যাঁ, আমার বেশ ছোটবেলাকার ঘটনা। তখন আমরা গ্রামে থাকতাম। হ্যাঁ, ওটাই ওটাই তাহলে আজকে শ্রোতা বন্ধুদের সঙ্গে এবং তোমার সঙ্গে শেয়ার করব। তাহলে সেই অভিজ্ঞতার কথাই আজকে শেয়ার করো। দেখো, গ্রামে এমন কিছু জায়গা থাকে যার নাম নিলে আজও মানুষ কথা থামিয়ে দেয়। প্রত্যেক গ্রামেই থাকে, আমাদের গ্রামেও ছিল। কারণ তারা জানে যে সব প্রশ্নের উত্তর খোঁজা উচিত নয়। আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের সেই রকমই গ্রামের একটি পুকুরের কথা শেয়ার করব, যাকে সবাই ডাকতো পাতা ঘেরা পুকুর বলে। মানে বোঝাই যাচ্ছে যে পুকুরটার চারপাশে ছিল ঘন ঝোপঝাড়। দিনের বেলাতেও সেই পুকুরের জলে আলো ঠিক মতো ঢুকতো না। একদম আলকাতরা কালির মতো জল ছিল পুকুরটার। দেখলেই যেন মনে হতো পুকুরটার অতল, মানে তলের যে গভীরতা, তা যেন কয়েক তাল গাছ উঁচু। আর ঠিক সামনে দিয়েই চলে গেছে, মানে ওই পুকুরটি সামনে দিয়েই চলে গেছে আমাদের গ্রামের বাজারে যাওয়ার রাস্তা। এবার গ্রামের দিকে তো প্রতিদিন বাজার বসে না, সপ্তাহে ধরো দুদিন কি একদিন করে হাটবার থাকতো, তখন বাজার বসতো। লোকের মুখে মুখে তখন একটা কথা প্রচলিত ছিল, মাছ বা মাংস নিয়ে ওই পুকুরের পাশ দিয়ে গেলে হঠাৎ করে গায়ে আঁচড় পড়ে। তোমার কি মনে হয় শুধু কাকতালীয় ছিল নাকি সত্যি ওই পুকুরে কোনো অজানা শক্তি ছিল? আমরা তখন ইয়াং, মানে বুঝতেই পারছো যে তখন গায়ের রক্ত একদম গরম, ভর্তি বয়স। তাই ভয় শব্দটার সঙ্গে আমরা খুব একটা বেশি পরিচিত ছিলাম না। আর ভৌতিক বা অলৌকিক এই সব বিষয়ে বিশ্বাস ওটা তো তখন আরও দূরের কথা। আজও খুব একটা করি না। যাই হোক, তা কেন বলো তো? তার কারণ হচ্ছে ওই পুকুরের এক পাশেই ছিল আমাদের খেলার মাঠ। সকাল থেকে সন্ধেবেলা আমরা দেদার খেলেছি, দাপিয়ে বেরিয়েছি ওই মাঠ জুড়ে। খেলা, হাসি, কান্না, হ্যাঁ, পড়ে গেলে তারপরে ধরো ওই পুকুরেই খেলে ধুলে ঘাম ভেজা শরীরে ওই পুকুরে স্নান করেছি অনেকবার। তেমন কিছুই আমাদের সঙ্গে হয়নি, তাই বিশ্বাস আমরা করতাম না। আর বিশ্বাস না করলে ভয় পাওয়া তো কোনো ব্যাপারই নেই, তাই ভয়ে কোনো প্রশ্নও ছিল না। কিন্তু সমস্যা হলো কি যে গ্রামের বড়রা বিশ্বাস করতো, আমাদের বাড়ির প্রত্যেক বাড়ির মানুষেরাই বিশ্বাস করতো যে ওই পুকুর এবং পুকুরের আশপাশ ঘেরা যে জঙ্গল তা খুব একটা
সুবিধের ছিল না। তো একদিন শুনলাম যে আমাদের নাকি ওখানে যাওয়া নিষেধ, তো আমাদের খেলা বন্ধ হয়ে গেল। ব্যাস, এবার নিষেধ মানেই তো ধরো আমরা তখন উঠতি বয়স, মানে নিষেধ আমরা শুনবো না, আমাদের মাথায় আগুন উঠলো। তো আমরা ঠিক করলাম যে এই যে কুসংস্কার লোকের মুখে ছড়িয়ে যাচ্ছে বা যেটা শুনতে পাচ্ছি গাল গল্প, সেটার আজকে একটা শেষ দেখে আমরা ছাড়ব। এবং কপাল জোরে তার পরদিনই ছিল হাটবার। তো আমরা বাজারে গেলাম, সব বন্ধুরা মিলে ঠিক করলাম যে বাজার যাব। বাজারে গেলাম, কয়েকটা মাছ কিনলাম, কয়েকজন মিলে মাংস কিনলাম। তারপর ঠিক করলাম যে লোকজনের ভয় কাটানোর জন্যে একটু বেশি করেই বরং আমরা সাহস দেখাবো, এরকম ঠিক করেই, মানে দিনের বেলা তো ছেড়ে দাও, হাটে গেছিলাম দিনের বেলায়, তারপর সারাদিন হাটে কাটিয়ে ঘুরে ফিরে ঠিক করেছিলাম যে সন্ধে নামার আগে পর্যন্তই পুকুরের রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াবো, মানে হাট অবধি যাবো, আবার ফিরবো, আবার যাবো, এরকম করবো। তো সেই মতো আমরা হাঁটলাম, হাতে মাছ মাংস ঝোলা নিয়ে। হাঁটতে হাঁটতে আমাদের মধ্যে ফাজলামি হলো, একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা মজা, মানে বন্ধুরা থাকলে যা হয় আর কি, সবই হলো। কিন্তু সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে বিশেষ করে কিছুই হয়নি, মানে ওই মুহূর্তে কিছু হয়নি, হলো তারপরে যখন আমি বাড়ি ফিরে স্নান করতে গেলাম, তখন একটা ব্যাপার হলো। আমাদের বাথরুমটা মানে বেশ বড় ছিল, সাধারণত গ্রামের বাড়িতে ওই রকম বাথরুম খুব একটা হয় না। তো আমার ঠাকুরদা জমিদার আমলের লোক ছিলেন, জমিদারের নায়েব ছিলেন তিনি। তো আমাদের বাড়িটাও সেই রকম ছিল। তো উনি শৌখিন লোক ছিলেন, সেই কারণে ওই বাথরুমেই উনি আধুনিক বাথরুমের মতো আয়না বসিয়েছিলেন বড়। তো সেই আয়নায় আমি স্নান করতে গিয়ে যখন চোখ পড়ল, তখন হতবাক হয়ে গেলাম। আমার বুকের কাছ থেকে, এই দাগটা এখনো আছে, আমি দেখাতে পারি তোমাদেরকে, এই বুকের মানে এই যেখান থেকে গলা শেষ হয়েছে, এইখান থেকে পেট পর্যন্ত দুটো বড় লাল দাগ, ঠিক যেন কেউ মুখ দিয়ে আঁচড় কেটেছে। ছোট বয়স, বুঝতেই পারছো। আমি কিছু বোঝার আগেই, আজও জানি না আতঙ্কে ভয়ে নাকি নাকি সত্যি কিছু হয়েছিল, আমি আমি অজ্ঞান হয়ে গেছিলাম বাথরুমের মধ্যে। তারপর আমার সারা শব্দ না পেয়ে অনেকক্ষণ ধরে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখে বাড়ির লোকজন বাথরুমের দরজা ভেঙে তারপরে গিয়ে আমাকে উদ্ধার করে। তারপর দুদিন আমার জ্ঞান ছিল না, ধুম জ্বর। তারপরে যখন জ্ঞান ফিরলো, প্রবলভাবে মাথা ঘুরছে। আর তখন আমি জানতে পেরেছিলাম যে এই ঘটনা শুধু আমার সঙ্গে ঘটেনি, মানে এই ঘটনার শিকার শুধু আমি নই, আমার সঙ্গে বাকি যেসব বন্ধুরা ছিল তাদের শরীরেরও কোথাও না কোথাও এই একই রকম লাল আঁচড়ের দাগ। এখন আমি আজও জানি না যে ওটা কাকতালীয় ছিল নাকি নাকি সত্যি ওই পুকুর কিছু দাবি করেছিল। কিন্তু একটা কথা জানি, সন্ধ্যের পর আজও কেউ মাছ মাংস নিয়ে ওই রাস্তা মারায় না। অন্তত আমাদের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এই পৃথিবীতে কিছু কিছু জায়গা এরকমও থাকে যেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ প্রকৃতির সব রহস্য ভাঙার জন্য নয়। আপনার গ্রামেও কি এমন কোনো রহস্যের জায়গা আছে যেখানে সন্ধ্যের পর কেউ যায় না? থাকলে কমেন্টে আমাদের গল্প লিখে জানান, বা আমাদের মেইল করুন আমাদের মেল আইডিতে। হয়তো পরের পডকাস্টটা আপনার গল্পটাই বলবো। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন।